পাহাড়ের সবুজ ছায়াঘেরা এক দেশে, যেখানে বিশ্বাসঘাতকতা তলোয়ারের চেয়েও মারাত্মক ছিল, সেখানে এক রাখালের গল্প শুরু হয়। তার সম্পদ ছিল কেবল একটি লাঠি এবং তার ভেড়াগুলোর প্রতি ভালোবাসা। কিন্তু তার ভাগ্য তাকে রাজ্যের সিংহাসন কেঁপে ওঠা এক ষড়যন্ত্রের সামনে দাঁড় করিয়ে দেয়। এটি এমন এক সাহসের গল্প যা মৃত্যুকেও পরোয়া করে না, এক সরল হৃদয়ের মানুষের গল্প যে লোভী শাসকদের সামনে রুখে দাঁড়িয়েছিল। আর এটি এমন এক ভালোবাসার গল্প যা ষড়যন্ত্রের প্রাসাদের ভেতরে জন্ম নিয়েছিল। কে ভাবতে পেরেছিল এই সাধারণ রাখাল একদিন যুদ্ধক্ষেত্রের কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রাজাকে বাঁচাবে এবং তার সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠবে? এটি কেবল আনুগত্যের গল্প নয়, এটি বিশ্বাসঘাতকতা, ভালোবাসা এবং সাহসের এক মহাকাব্য। সন্ধ্যায় সূর্য যখন সোনা এবং আগুনের রঙে আকাশ রাঙাচ্ছিল, তখন সবুজ মাঠগুলো পাহাড়ের মাঝে এক জাদুকরী গালিচার মতো প্রসারিত হয়েছিল। এই উর্বর উপত্যকার থাকত সালেম, এক এতিম যুবক। পৃথিবীতে তার বলতে ছিল কেবল তার কয়েকটি ভেড়া, তার ছোট কুঁড়েঘর এবং তার কাঠের লাঠি, যা তার প্রতিটি পদক্ষেপে সঙ্গী ছিল। তার মন ছিল নির্মল, এমন সরলতা ছিল যে জীবনের কঠোরতা সত্ত্বেও সে পৃথিবীকে নিষ্পাপ চোখে দেখত। সেই দিন যখন সে তার ভেড়ার পালকে জলের দিকে নিয়ে যাচ্ছিল, তখন সে দূর থেকে একটি রাজকীয় কাফেলা দেখতে পেল। ঘোড়াগুলো সজ্জিত ছিল এবং রথগুলো দামি কাপড় দিয়ে সাজানো ছিল। সালেম দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে গেল। তার মনোযোগ আকর্ষণ করল এক রাজকীয় চেহারার মানুষ, যিনি রক্ষীদের মধ্যে দাঁড়িয়েছিলেন। তিনি সাধারণ পোশাক পরেছিলেন, কিন্তু তার মধ্যে রাজার প্রতাপ ছিল। এই মানুষটি ছিলেন রাজা জুহাইর, যিনি দরবারের চোখ থেকে দূরে একটি গোপন শিকার যাত্রায় বেরিয়েছিলেন। কিন্তু নীরবতা বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ করেই গাছ থেকে কিছু অস্ত্রধারী ডাকাত বেরিয়ে এলো, যাদের মুখ কালো মুখোশে ঢাকা ছিল এবং তাদের চিৎকার উপত্যকায় প্রতিধ্বনিত হচ্ছিল। রাজকীয় রক্ষীরা বিভ্রান্ত হয়ে গেল এবং একটি দ্রুত যুদ্ধ শুরু হলো, যা বেশিক্ষণ চলল না। তাদের বেশিরভাগই নিহত হয়েছিল এবং কেবল রাজা বেঁচে ছিলেন, যিনি নিজেকে চারজন শক্তিশালী মানুষের দ্বারা ঘেরাও অবস্থায় দেখলেন। এক মুহূর্তের জন্য সালেম জমে গিয়েছিল। তার চোখ দৃশ্যটির দিকে স্থির ছিল, কিন্তু সে ভয়ের চেয়েও শক্তিশালী কিছু অনুভব করল, যা তাকে চালিত করল। সে তার কাঠের লাঠিটি শক্ত করে ধরল এবং যেন এক উন্মত্ত সিংহের মতো যুদ্ধক্ষেত্রে ছুটে গেল। সে একজন ডাকাতকে মাথায় একটি শক্তিশালী আঘাত করে মাটিতে ফেলে দিল। এরপর সে দ্রুত ঘুরে অন্য একটি আক্রমণ প্রতিহত করল। রাজা অবাক এবং মুগ্ধ হয়ে তার দিকে তাকালেন। তিনি এই যুবক রাখালের মধ্যে এমন সাহস দেখেছিলেন যা তার সেনাপতির মধ্যেও দেখেননি। চার দিক থেকে তলোয়ারের আঘাত আসতে লাগলো এবং একটি গভীর আঘাত সালেমের কাঁধে লাগলো, কিন্তু তার চিৎকার পুরো স্থান জুড়ে ছড়িয়ে পড়ল। সে পাগলের মতো লড়াই করতে লাগলো, তার লাঠি এবং দ্রুত চলাচল ব্যবহার করে শত্রুদের বিভ্রান্ত করছিল। এই সাহসের কারণে রাজা আবার উদ্যোগ নিলেন এবং তার শত্রুদের ওপর আক্রমণ করলেন, যতক্ষণ না তারা একে একে পালিয়ে গেল, পেছনে রেখে গেল মৃতদেহ এবং পরাজয়ের চিহ্ন। রাজা জুহাইর একটি পাথরের ওপর বসে হাঁপাচ্ছিলেন। তার তলোয়ার থেকে রক্ত ঝরছিল। সালেম তার কাছে এগিয়ে গেল। তার মুখ ধুলো এবং রক্তে ঢাকা ছিল। সে কাঁপতে কাঁপতে বলল, আপনি কি ভালো আছেন হে প্রভু? রাজা ক্লান্ত হওয়া সত্ত্বেও হাসলেন এবং যুবকের কাঁধে হাত রেখে বললেন, তুমি আমার জীবন বাঁচিয়েছ হে রাখাল। আমি এমন সাহসী হৃদয় আগে কখনো দেখিনি। তোমার নাম কি? সালেম লজ্জা পেয়ে বলল, আমার নাম সালেম, শুধু একজন গরিব রাখাল। রাজা হাসলেন এবং গভীর স্বরে বললেন, আজ থেকে তুমি শুধু একজন রাখাল নও, তুমি তোমার রক্ত দিয়ে আমার হৃদয়ে তোমার নাম লিখেছ। যুদ্ধের কয়েক ঘন্টার মধ্যে রাজা জুহাইর সালেমকে রাজকীয় কাফেলায় নিয়ে যাওয়ার আদেশ দিলেন। রাজা তার পাশে বসে দেখলেন যে তার কাঁধ থেকে রক্ত ঝরছে। তিনি কাফেলার ব্যক্তিগত চিকিৎসককে ডেকে রাখালের ক্ষত সারানোর আদেশ দিলেন। রাজা সালেমের হাতে হাত রেখে বললেন, হে যুবক, তুমি না থাকলে আমি এখন জীবিত থাকতাম না। আমি অনেক সেনাপতি এবং সৈনিক দেখেছি, কিন্তু আজ তোমার সাহস আমি সারা জীবন ভুলব না। সালেম দ্বিধা করল এবং তার কণ্ঠস্বর ক্ষীণ ছিল। প্রভু, আমি কেবল আমার হৃদয়ের কথা শুনেছি, আমি কোনো পুরস্কার চাই না। রাজা হেসে বললেন, পুরস্কার তুমি প্রত্যাখ্যান করলেও তোমার কাছে আসবে। তুমি আমার সঙ্গে প্রাসাদে যাবে। যখন রাজকীয় শোভাযাত্রা প্রাসাদের ফটকের কাছে পৌঁছল, সালেম এমন এক আতঙ্ক অনুভব করল যা সে আগে কখনো অনুভব করেনি। তার সামনে উঁচু প্রাচীর এবং সোনা ও দামি কাঠ দিয়ে সাজানো ফটক ছিল, যা সন্ধ্যার আলোতে জ্বলজ্বল করছিল। সে প্রথমবারের মতো প্রাসাদে প্রবেশ করল। তার চোখ প্রতিটি কোণায় আটকে যাচ্ছিল।
বিশাল স্তম্ভ, প্রশস্ত হল এবং ফুল ও ঝর্ণা দিয়ে ভরা বাগান, যা সূর্যের আলোতে রত্নখণ্ডের মতো ঝলমল করছিল। কিন্তু এত কিছুর মধ্যেও সে নিজেকে অপরিচিত অনুভব করছিল। সে মনে মনে বলল, আমি একজন সাধারণ রাখাল, আমি এখানে কি করছি? প্রাসাদের ভেতরে কেউ সালেমকে স্বাগত জানাচ্ছিল না। কিছু কর্মচারী তার সম্পর্কে ফিসফিস করছিল, অন্যরা তাকে অবাক হয়ে দেখছিল। কিন্তু সবচেয়ে বেশি তার উদ্বেগ সৃষ্টি করেছিল যুবরাজ রায়ান, যিনি রাজার চাচাতো ভাই ছিলেন। রায়ান একজন অহংকারী যুবক ছিলেন, যিনি নিজেকে শাসনের বৈধ উত্তরাধিকারী মনে করতেন। যখন তিনি রাজাকে সালেমের দিকে আন্তরিকভাবে হাসতে দেখলেন, তার হাসি জমে গেল এবং তা এক জ্বলন্ত ঈর্ষায় পরিণত হল। এক রাতে রায়ান তার ঘনিষ্ঠ মন্ত্রী শিহাবের সাথে একটি অন্ধকার কক্ষে বসেছিলেন, যা কাঁপানো মোমবাতির আলোয় আলোকিত ছিল। তিনি শীতলভাবে বললেন, তুমি কি দেখেছ চাচা কিভাবে সেই রাখালের দিকে তাকাচ্ছেন, যেন সে তার নিজের ছেলে? যদি সে এখানে বেশি দিন থাকে, তবে সে আমার চেয়ে তার বেশি কাছের হয়ে যাবে। শিহাব ধূর্ততার সাথে হাসলেন এবং উত্তর দিলেন, চিন্তা করবেন না হে আমার প্রভু, সালেমের মতো ছেলেদের প্রাসাদে কোনো স্থান নেই। আমরা নিশ্চিত করব যে রাজা তাকে আমাদের মতোই দেখবে, কেবল একজন অনুপ্রবেশকারী। সালেমকে রাজা একটি সাধারণ কক্ষে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু সে সেখানে শান্তি অনুভব করছিল না। সেই রাতে সে জানালা দিয়ে শান্ত রাতের অন্ধকারে ডুবে থাকা বাগানের দিকে তাকিয়েছিল এবং নিজেকে ফিসফিস করে বলল, আমার কি উপত্যকায় থাকা উচিত ছিল? এখানে আমি অনুভব করছি না যে আমি এখানে একজন। কিছু একটা আমার জন্য অপেক্ষা করছে, যা আমার পালানোর ক্ষমতার চেয়েও বড়। সালেমের প্রাসাদে থাকার কয়েকদিন কেটে গেল, কিন্তু তার জীবন আর আগের মতো ছিল না। রাজা জুহাইর তাকে তার ব্যক্তিগত বৈঠকে ডাকতেন এবং তার সাথে একজন পুরনো বন্ধুর মতো কথা বলতেন। রাজা সালেমের মধ্যে সততা এবং সাহস দেখতে পেয়েছিলেন, যা তিনি তার সভাসদদের মধ্যে। তারা কিছু প্রশিক্ষণের আঘাত বিনিময় করল এবং হঠাৎই সালেমের পা পিছলে গেল, তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। লিয়ান হেসে বলল, মনে হচ্ছে ডাকাতদের মুখোমুখি হওয়ার সাহস মানে এই নয় যে তোমার শেখার প্রয়োজন নেই। সালেম হেসে উত্তর দিল, হয়তো, কিন্তু আমি একজন যোদ্ধা হতে চাই না, সৎ থাকলেই আমার যথেষ্ট। তাদের মধ্যে এক মুহূর্তের নীরবতা ছিল। তারপর লিয়ান নিচু স্বরে বলল, আমি জানি তুমি প্রাসাদের লোকদের থেকে আলাদা, তাই আমি তোমাকে সতর্ক করছি, আসন্ন উৎসবে রাজাকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে। সালেম তার কথা শুনে জমে গেল এবং দৃঢ়ভাবে উত্তর দিল, তুমি এটা কিভাবে জানলে? লিয়ান বলল, আমি বাবাকে কিছু সেনাপতির সাথে কথা বলতে শুনেছি। মনে হচ্ছে এটি তোমার ধারণার চেয়েও বড় একটি ষড়যন্ত্র। আমার বাবাও রাজাকে সতর্ক করছেন, কিন্তু রায়ান এবং শিহাব সত্য গোপন করছে। সালেম অসতর্কভাবে তার হাত ধরল এবং বলল, লিয়ান, আমি কাউকে রাজাকে আঘাত করতে দেব না। তিনি আমাকে দারিদ্র্য ও হতাশা থেকে বাঁচিয়েছেন এবং আমি তাকে বিশ্বাসঘাতকতার কারণে পড়তে দেব না। লিয়ানের গাল লাল হয়ে গেল এবং সে ফিসফিস করে বলল, সাবধান সালেম, কারণ তুমি যাদের দিনের আলোতে হাসতে দেখো, তারা রাতের অন্ধকারে তোমাকে হত্যা করতে পারে। সেই রাতে সালেম তার কক্ষে ফিরে এলো। তার হৃদয় উদ্বেগ এবং রাগের মিশ্রণে পূর্ণ ছিল। সে তার জানালার সামনে বসে চাঁদ দেখতে দেখতে নিজেকে বলল, আমি ডাকাতদের হাত থেকে রাজাকে বাঁচিয়েছি, কিন্তু প্রাসাদের যুদ্ধ অনেক বেশি বিপজ্জনক। কে জানে, হয়তো আমি এখান থেকে জীবিত বের হতে পারবো না। রাজকীয় উৎসবের রাত এলো, যেখানে রাজা জুহাইর তার রাজ্যের শত্রুদের বিরুদ্ধে বিজয়ের স্মরণে সমস্ত সেনাপতি এবং অভিজাতদের সিংহাসনের কক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন। তক্ষগুলো রেশম এবং সোনা দিয়ে সজ্জিত ছিল এবং বিলাসবহুল খাবার দীর্ঘ টেবিলগুলিতে ছড়িয়েছিল, যা মোমবাতির আলোয় জ্বলজ্বল করছিল। কিন্তু দৃশ্যটির সৌন্দর্য সত্ত্বেও সালেম তার হৃদয়ে ভার অনুভব করছিল। লিয়ানের হত্যার ষড়যন্ত্রের কথা তার মন থেকে সরে যায়নি এবং সে প্রতিটি গতিবিধি তীক্ষ্ণ চোখে পর্যবেক্ষণ করছিল। লিয়ান সালেমের কাছে এসে আতঙ্কিত স্বরে ফিসফিস করে বলল, আমি কিছুক্ষণ আগে শিহাবকে রাজকীয় রান্নাঘরে ঢুকতে দেখেছি। তার হাতে একটি ছোট বোতল ছিল, আমার খারাপ লাগছে। সালেম তার চোখ ছোট করে উত্তর দিল, আমি নিশ্চিত না হয়ে রাজাকে তার খাবার স্পর্শ করতে দেব না। রাজা তার সিংহাসনে বসেছিলেন যখন ভৃত্যরা তার সামনে একটি রৌপ্য থালা রাখল। সালেম শিহাবের হাত দেখতে পেল, যে রায়ানের দিকে একটি গোপন দৃষ্টি পাঠাচ্ছিল। রায়ান একটি ছোট হাসি হেসেছিলেন, যেন তিনি কিছু একটা আশা করছেন। যেই মুহূর্তে রাজা খেতে হাত বাড়ালেন, সালেম দ্রুত পায়ে এগিয়ে এসে থালাটি রাজার সামনে থেকে সজোরে সরিয়ে ফেলল, যা মেঝেতে পড়ে গেল এবং মাংসের টুকরোগুলো লাল কার্পেটের ওপর ছড়িয়ে পড়ল।
সবাই নীরব এবং হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। রায়েন কৃত্রিম রাগ নিয়ে চিৎকার করে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো রাখাল? কিভাবে তুমি এইভাবে রাজাকে অপমান করার সাহস করো? সালেম দৃঢ়তার সাথে উত্তর দিল, তার কণ্ঠস্বর কক্ষে প্রতিধ্বনিত হচ্ছিল, প্রভু, আপনার খাবারে বিষ আছে। আমি নিশ্চিত যে আজ রাতে কেউ আপনাকে হত্যা করতে চায়। উপস্থিতদের মধ্যে গুঞ্জন হতে লাগল, যখন শিহাব হতবাক হওয়ার ভান করল। এই মিথ্যা অভিযোগ কি? কিভাবে একজন নোংরা রাখাল আমাদের সম্মানকে রাজার সামনে কলুষিত করার সাহস করে? রায়েন কঠোরভাবে রক্ষীদের নির্দেশ দিল, তাকে ধরো, তার স্পর্ধার জন্য তাকে শাস্তি দিতে হবে। রক্ষীরা সালেমকে ধরার চেষ্টা করল, কিন্তু সে রাজাকে মিনতি করে চিৎকার করে বলল, প্রভু, আমি আমার জীবনের শপথ করে বলছি যে আমি মিথ্যা বলছি না। যদি আপনি চুপ থাকেন তবে এটি আপনার শেষ রাত হতে পারে। কিন্তু রাজা তার বিভ্রান্তি সত্ত্বেও রক্ষীদের সালেমকে বন্দী করার জন্য মাথা নাড়লেন এবং বললেন, যতক্ষণ না আমরা বিষয়টি যাচাই করি তাকে কারাগারে রাখো। যদি সে মিথ্যা বলে তবে তার জীবনই হবে এর মূল্য। একটি ঠান্ডা অন্ধকার কারাকক্ষে সালেম হাত বাঁধা অবস্থায় বসেছিল। তার চোখ রাগে জ্বলছিল। সে জানত যে সময় দ্রুত চলে যাচ্ছে এবং রাজা সত্যিকারের বিপদে পড়তে পারেন। যখন সে পালানোর উপায় খুঁজছিল তখন সে দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। দরজাটি ধীরে ধীরে খুলে গেল এবং লিয়ান একটি ছোট চাবি হাতে নিয়ে হাজির হল। তার চোখ উদ্বেগে ভরা ছিল। সে নিচু স্বরে বলল, আমি বোতলটি পেয়েছি। বিষটি সত্যি ছিল সালেম। রাজা মারা যাওয়ার আগেই আমাদের কিছু করতে হবে। সালেম উঠে দাঁড়ালো এবং উত্তর দিল, তাহলে এখন মুখোমুখি হওয়ার সময়। আমি তাদের জিততে দেব না। লিয়ান তার বাঁধন খুলে দিল এবং তাকে একটি ছোট তলোয়ার দিয়ে বলল, সাবধান, পুরো প্রাসাদ তোমাকে বিশ্বাসঘাতক মনে করছে, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। সালেম পরিস্থিতির মধ্যেও হাসল এবং বলল, বিশ্বাস যে কোনো তলোয়ারের চেয়ে শক্তিশালী একটি অস্ত্র। আমি তোমাকে একা ছাড়ব না লিয়ান। রাতের অন্ধকার প্রাসাদের ওপর ঘন ছায়া ফেলছিল এবং করিডরগুলিতে ছড়িয়ে থাকা মোমবাতিগুলো রহস্যের স্পর্শ যোগ করছিল। দেয়ালগুলো যেন যা ঘটছিল তা দেখছিল। সালেম দ্রুত পায়ে কারাগার থেকে বেরিয়ে এলো। তার পাশে লিয়ান ছিল। তারা রক্ষীদের চোখ হেরিয়ে স্তম্ভ এবং পর্দার আড়ালে লুকিয়েছিল। সালেমের হৃদয় জোরে জোরে স্পন্দিত হচ্ছিল। সে জানত যে এই রাতটি সত্যের রাত। হয় সে রাজাকে বাঁচাবে, নয়তো প্রাসাদের বিশ্বাসঘাতকতার শিকার হবে। তারা সিংহাসন কক্ষের কাছে পৌঁছল, যেখানে রায়ান এবং শিহাব রাজার সামনে দাঁড়িয়েছিল। রাজার মুখ ফ্যাকাশে ছিল এবং তার চোখ বিভ্রান্ত ছিল, কারণ মনে হচ্ছে কেউ তাকে বিশ্বাস করতে বাধ্য করেছে যে সালেম তার বিশ্বাস ভঙ্গ করেছে। রায়ান আন্তরিকতার ভান করে জোরে চিৎকার করে বলল, প্রভু, এই ধূর্ত রাখাল থেকে মুক্তি পাওয়ার সময় এসেছে। সে আপনার প্রাসাদে বিভেদ তৈরি করেছে এবং মিথ্যা অভিযোগ করেছে। শিহাব মাথা নেড়ে সাই দিল এবং যোগ করল, আমরা তার জিনিসপত্রের মধ্যে একটি জাল চিঠি পেয়েছি, যা প্রমাণ করে যে সে রাজ্যের শত্রুদের সাথে যোগাযোগ করছে। সেই মুহূর্তে সালেম জোর করে কক্ষের দরজা ঠেলে ঢুকে পড়ল এবং তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল, মিথ্যা এবং বিশ্বাসঘাতকতা যথেষ্ট হয়েছে। আমি নির্দোষ, কিন্তু আপনারাই আসল বিশ্বাসঘাতক। রাজা স্থির হয়ে গেলেন যখন রায়ানের মুখে এক বিদ্রুপাত্মক হাসি ফুটে উঠল, যা বিস্ময়পূর্ণ ছিল। রায়ান তার তলোয়ারের হাতলে হাত রেখে বলল, যদি তুমি দাঁড়িয়ে মরার সিদ্ধান্ত নাও তবে আমি তোমার গল্পের সমাপ্তি এখানে ঘটাতে খুশি হব। রায়ান সালেমের দিকে ছুটে গেল এবং সালেম লিয়ানের দেওয়া ছোট তলোয়ারটি বের করল। কক্ষের মাঝখানে একটি হিংস্র যুদ্ধ শুরু হলো, যেখানে তাদের তলোয়ারগুলো একটি তীক্ষ্ণ শব্দে একে অপরের সাথে আঘাত করছিল। তাদের মধ্যে থেকে স্ফুলিঙ্গ উঠছিল। রায়ান শক্তিশালী এবং অভিজ্ঞ ছিল, কিন্তু সালেমের সাহস এবং উদ্দীপনা তাকে অপ্রত্যাশিত শক্তি দিল। একই সময়ে শিহাব একটি বিষাক্ত ছোড়া নিয়ে রাজাকে আঘাত করার জন্য বিশৃঙ্খলার সুযোগ নেওয়ার চেষ্টা করল। লিয়ান চিৎকার করে সতর্ক করে দিল, প্রভু, সাবধান। গুরুত্বপূর্ণ মুহূর্তে সালেম ঝাঁপিয়ে পড়ল। তার কাঁধে একটি গভীর আঘাত লাগল যখন সে ছোড়াটি রাজার থেকে দূরে সরিয়ে দিল। রাজা জুহাইর দৃশ্যটি নিজের চোখে দেখলেন এবং অবশেষে বুঝলেন কে আসল বিশ্বাসঘাতক। তিনি তার স্থান থেকে উঠে দাঁড়ালেন এবং একটি রাজকীয় স্বরে চিৎকার করে বললেন, সবাই থামো। যে কোনো তলোয়ার এই প্রাসাদের সত্যের বিরুদ্ধে উঠবে তার মালিককে কেটে ফেলা হবে। তিনি তার হাত তুলে রক্ষীদের আদেশ দিলেন, রায়ান এবং শিহাবকে ধরো, তাদের আসল চেহারা প্রকাশ হয়ে গেছে। রায়ান পালানোর চেষ্টা করল, কিন্তু রক্ষীরা তাকে ঘিরে ফেলল। শিহাব তার হাঁটুর ওপর বসে মিনতি করতে লাগল, কিন্তু রাজা তার থেকে মুখ ফিরিয়ে নিলেন এবং কঠোরভাবে বললেন, সিংহাসন বা মুকুট বিশ্বাসঘাতকতা ক্ষমা করে না।
তাকে কারাগারে নিয়ে যাও এবং ভোরের আলোয় তার বিচার হবে। সালেম যুদ্ধের ক্লান্তিতে মেঝেতে বসেছিল, তার কাঁধ থেকে রক্ত ঝরছিল। লিয়ান তার কাছে ছুটে গেল এবং তার ক্ষতস্থানে হাত রেখে বলল, তুমি আবার রাজাকে বাঁচালে, আমি প্রায় তোমাকে হারিয়ে ফেলেছিলাম। সালেম ব্যথা সত্ত্বেও হাসল এবং দুর্বল স্বরে উত্তর দিল, যতদিন সত্যের জয় হবে আমার কোনো ভয় নেই। পরের দিন ভোর হল এবং প্রাসাদ ঘটনা প্রবাহে টালমাটাল ছিল। সিংহাসনের উঠানে সৈন্যেরা এবং রক্ষীরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিল, যখন রাজা জুহাইর কঠোর দৃষ্টিতে সবার দিকে তাকাচ্ছিলেন। তার পিছনে সালেম বসেছিল, তার কাঁধ ব্যান্ডেজ করা ছিল, কিন্তু সে তার দুর্বলতা দেখাতে রাজি ছিল না। রাজা তার কণ্ঠস্বর উঁচু করে বললেন, একজনের সাহসের কারণে বিশ্বাসঘাতকতা প্রায় আমাকে হত্যা করতে চলেছিল। একজন গরিব রাখাল যে প্রাসাদ বা মুকুট চিনত না, কিন্তু সে আনুগত্যের অর্থ জানত। তিনি সালেমের দিকে ইশারা করলেন, যে কষ্ট করে উঠে দাঁড়ালো। সালেম, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি আমার সিংহাসনকেও পতন থেকে রক্ষা করেছ। আজ থেকে তুমি আমার বিশ্বস্ত উপদেষ্টা এবং আমার সবচেয়ে কাছের মানুষ হবে। সেই মুহূর্তে রক্ষীরা শিকলে বাঁধা রায়ান এবং শিহাবকে নিয়ে এলো। রায়ান ঘৃণাপূর্ণ চোখে সালেমার দিকে তাকাল, কিন্তু রাজা কঠোরভাবে বললেন, এই রাজ্যে বিশ্বাসঘাতকতার কোনো স্থান নেই। রায়ান, তোমার রক্ত ঝরানো হবে না, কারণ তুমি আমার রক্ত, কিন্তু তোমাকে পাহাড়ে নির্বাসিত করা হবে, যেখানে তুমি কেবল পশুর মতো আলো দেখবে। আর শিহাবের জন্য রাজা তাকে সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়ার আদেশ দিলেন, যাতে সে অন্ধ উচ্চাকাঙ্ক্ষার জন্য তার সম্মান বিক্রি করার সবার জন্য একটি শিক্ষা হয়। যখন কক্ষে গম্ভীর নীরবতা বিরাজ করছিল, লিয়ান দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে এলো, কিন্তু রাজার দিকে তাকাতেই সে আত্মবিশ্বাসের সাথে তার মাথা উঁচু করল। জুহাইর একটি উষ্ণ হাসি দিয়ে বললেন, লিয়ান, তুমি ছিলে সেই লুকানো তলোয়ার যা আমার প্রাসাদকে রক্ষা করেছে, এবং তুমি ছিলে সেই হৃদয় যা সালেমকে অন্ধকারে একা থাকতে দেয়নি। তিনি সালেমের দিকে তাকিয়ে যোগ করলেন, আমি কি তোমার সাহসের মধ্যে যেমন দেখেছি, তেমনি তোমার চোখেও সুখ দেখতে পারি? সালেম প্রশ্নটিতে অবাক হয়েছিল, কিন্তু সে কাঁপানো স্বরে উত্তর দিল, প্রভু, যদি আমার একটি স্বপ্ন থাকে, তবে তা হলো লিয়ান আমার জীবনে সঙ্গী হবে। রাজা হাসলেন এবং বললেন, আমি এই স্বপ্নকে আশীর্বাদ করছি। আজ থেকে লিয়ান তোমার স্ত্রী হবে এবং তার হৃদয় সর্বদা তোমার সমর্থন থাকবে। প্রাসাদের বাইরে সালেম একটি রাজকীয় শোভাযাত্রায় রাজার পাশে দাঁড়িয়েছিল। সবুজ মাঠ এবং পাহাড়, যা সে তার শৈশব থেকে চিনত, তার জীবনের পরিবর্তন দেখছিল। গতকাল সে একজন সাধারণ রাখাল ছিল, যে নিরাপত্তা স্বপ্ন দেখত, আর আজ সে সাহস এবং আনুগত্যের প্রতীক। সে আকাশের দিকে তাকিয়ে নিজেকে ফিসফিস করে বলল, ভাগ্য আমাদের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিতে পারে, কিন্তু যদি আমরা সত্যের জন্য লড়াই করি, তবে তা আমাদের আরও বেশি দেয়। জনগণের জয়ধ্বনি তার নামে উচ্চারিত হচ্ছিল, যখন লিয়ান তার পাশে হাসছিল এবং রাজা তার কাঁধে হাত রেখে বলছিলেন, আজ থেকে তুমি আমার উপদেষ্টা হওয়ার আগে আমার ভাই, তোমার নাম ছাড়া আমার গল্প বলা হবে না। আর এভাবেই আমাদের আজকের গল্প শেষ হয়। যদি আপনার গল্পটি ভালো লাগে, তবে লাইক বাটনে ক্লিক করে আমাদের সমর্থন করতে ভুলবেন না, কারণ এটি আমাদের আরও আকর্ষণীয় গল্প নিয়ে আসতে সাহায্য করে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি সক্রিয় করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের সব নতুন মজার গল্প পেতে পারেন। মন্তব্যে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করুন, কারণ আমরা সবসময় আপনার মন্তব্য পড়তে এবং আপনার সাথে যোগাযোগ করতে ভালোবাসি। আপনাদের দেখার জন্য ধন্যবাদ এবং ইনশাআল্লাহ পরবর্তী গল্পে দেখা হবে।